স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ২১শে বইমেলায় হুমায়ুন আহমেদের বইয়ের চাহিদা এখনও সবচেয়ে বেশি। বইমেলার মাসেই বড় পর্দায় আসছে অমর এই কথাশিল্পীর উপন্যাসের ছবি। এর চিত্ররূপ দিয়েছেন মেহের আফরোজ শাওন। বহুল পঠিত উপন্যাস কৃষ্ণপক্ষ নামেই শাওনের প্রথম নির্মাণ দর্শকের সামনে আসছে শুক্রবার। এসব নিয়ে আলোচনা হবে। বড় পর্দায় হুমায়ুন কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, এছাড়াও চিত্রনায়ক রিয়াজ এবং কণ্ঠশিল্পী নওমি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। স্বাগত শাওন। আমরা জানি যে এটা একটা বিশেষ রাত, কারণ কালকে আপনার প্রথম ছবি মুক্তি পাবে। নানান ধরনের নানানভাবেই আপনি মানুষের সামনে এসেছেন, কিন্তু এই আশাটা একটু ভিন্ন, কারণ এখানে আসলে শুধুমাত্র একটা ছবি না, ছবির নির্মাতার সঙ্গে অনেক কিছু জড়িত থাকে। আমরা যদি একটু জানতে চাই যে এইটার প্রস্তুতি পর্বটা কেমন ছিল। আমি আবার একটু পরে আসবো আপনার কাছে। আজকের রাত্রের এটি সবসময়ই একটা বিশেষ মুহূর্ত সেটি জানার জন্য, কিন্তু একটু পিছনের কথা জানতে চাই যে কৃষ্ণপক্ষকেই বেছে নিলেন কেন, এবং এখানে রিয়াজকে নিয়ে আসা। এবং আমরা হুমায়ুন আহমেদের প্রায় কোনো ছবিতেই নায়িকা হিসেবে সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা আমরা দেখিনি। আমি আপনাকে শেষ প্রশ্নের উত্তরটাই আগে দেই। হুমায়ুন আহমেদের এর আগের ছবিগুলোতে সময়ের সবচাইতে আলোচিত পাইনি বোধহয় কারণ মেহের আফরোজ শাওন, এবং মেহের আফরোজ শাওনের প্রতি হুমায়ুন আহমেদের স্নেহ ভালোবাসা, মেহের আফরোজ শাওনের অভিনয়ের প্রতি হুমায়ুন আহমেদের বিশ্বাস। উনি সবসময় শ্রাবণ মেঘের দিনের পর থেকে ওনার সমস্ত চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে আমি অভিনয় করেছি, একটি ছাড়া ৯ নম্বর বিপদ সংকেত, এবং ওটিতেও আমাকেই উনি প্রথম নিয়েছিলেন। তো ওনার একটা অগাধ বিশ্বাস ছিল যে ওনার লেখা চরিত্রগুলোতে সবচেয়ে বেশি সুবিচার মেহের আফরোজ শাওন করতে পারবে, সে একটি কারণ। আর অন্ধ বিশ্বাস, অন্ধ ভালোবাসা, এটা মনে হয় সবচেয়ে বড় কারণ। তো মূলধারার নায়িকা হুমায়ুন আহমেদের ছবিতে না কাজ করতে পারলেও মূলধারার নায়কদের কিন্তু আমরা বহুবার দেখেছি। আমরা একদম বাণিজ্যিক ধারার নায়ক রিয়াজ, যিনি হুমায়ুন আহমেদের দুই দুয়ারিতে যখন অভিনয় করেন, সেই সময়টাতে উনি নাচ গান ফাইটিংয়ে ভরপুর ফর্মুলা ছবিতে অভিনয় করতেন। সেখান থেকে কিন্তু হুমায়ুন আহমেদ তাকে নিয়েছেন, তাকে সুযোগ দিয়েছেন। তিনি রিয়াজ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং দুই দুয়ারি ছবিতে কিন্তু রিয়াজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। পরবর্তীতে চন্দ্রকথা ছবিতে ফেরদৌসকেও হুমায়ুন আহমেদ সেই সুযোগটা দিয়েছেন। তো শাওনের কারণে নায়িকারা সুযোগ পায়নি, শাওন তাই মনে করছে যে এই সময়কার আলোচিত একটি নায়িকা, অবশ্যই তার সেই অধিকার আছে একটি সাহিত্য নির্ভর ছবিতে কাজ করবার, এবং একটি ভালো ছবিতে অভিনয় করবার তৃষ্ণা আমি নিশ্চিত সমস্ত মূলধারার নায়ক নায়িকাদের আছে। সেই তৃষ্ণা মেটানো আমাদের পরিচালকদের দায়িত্ব। একটু ওই প্রশ্নটিতে আসি যে কৃষ্ণপক্ষ উপন্যাসটিকেই বেছে নিলেন কেন? এটি কি আপনার কোনো বাড়তি দুর্বলতা উপন্যাসটির প্রতি? ছবি বানানোর যখন প্রস্তুতি নিচ্ছিলাম, এইবারের ছবিটির কথা বলছি না, যখন নিজে নিজে ভাবছি, প্রায় ৭-৮ বছর ধরেই ভাবছি যে ছবি বানাবো, ছবি বানাতে চাই, অন্য অনেকগুলো গল্প নিয়ে ভাবছিলাম, কাজ করছিলাম, স্ক্রিপ্ট রেডিও করে রাখা ছিল। নির্বাসন মুক্তিযুদ্ধের ছবি, গৌরীপুর জংশন, যেটি 11টি ভাষায়, বাংলার বাইরে 11টি ভাষায় অনুবাদ হয়েছে, ওগুলো নিয়ে ভেবে রেখেছিলাম। কিন্তু যখন আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম যখন আমাকে প্রস্তাবটি রাখলেন, এবং প্রস্তাবটি কিন্তু শাওনের প্রথম চলচ্চিত্রের প্রস্তাব ছিল না, প্রস্তাবটি ছিল হুমায়ুন আহমেদের জন্মদিনে 13ই নভেম্বরকে সামনে রেখে একটি চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর প্রস্তাব। হুমায়ুন আহমেদের জন্মদিনে একটি ডেডিকেট করব আমরা একটি ফিল্ম, এবং আমার সবার প্রথম মনে হলো যে আমার ভালোবাসার মানুষটির জন্য যেই চলচ্চিত্রটি আমি নির্মাণ করব, সেটা মুক্তিযুদ্ধের ছবি বা একটি কঠিন ছবি না হয়ে একটি ভালোবাসার গল্প নিয়ে ছবি হওয়াই উচিত। তো ভালোবাসার গল্পগুলোর মধ্যে, হুমায়ুন আহমেদের ভালোবাসার উপন্যাসগুলোর মধ্যে কৃষ্ণপক্ষ আমার অসম্ভব প্রিয় একটি উপন্যাস। তো খুব অনেক কিছু চিন্তা না করেই কৃষ্ণপক্ষকে বেছে নেয়া। তাহলে আপনার পছন্দ এবং একই সঙ্গে বোঝা যায় যে এক ধরনের ডেডিকেশনও আছে এই 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 পুরো গল্পটি চলচ্চিত্রটি আসলে হুমায়ুন আহমেদকে ডেডিকেট করা। এটি একটা বড় বিষয় অবশ্যই, কারণ যখন আমরা, এটা খুবই স্বাভাবিক যে আপনি নির্মাণের ক্ষেত্রে বলা যায় যে
একটা লম্বা সময় হুমায়ুন আহমেদের সঙ্গে ছিলেন, শুধু সবচেয়ে দীর্ঘ সময় ছবির নায়িকা হিসেবে না, কাজের সঙ্গে। কাজের ফলে ক্ষেত্রে এইটার প্রভাব, এইটার ছাপ আমরাও হয়তো অনেকটাই আশা করব যে সেই এক ধরনের ধারাবাহিকতা থাকবে। আমরা কিন্তু যেমন আমরা ইভেন সত্যজিৎ রায়ের যেই ধারাবাহিকতা, অন্তত ফেলুদার ধারাবাহিকতা কিন্তু অনেকটাই আমরা দেখি সন্দীপ রায়ের ছবির মধ্যে। তিনি কিন্তু এমনকি সাউন্ড ট্র্যাকটাও চেঞ্জ করেনি, একই সাউন্ড ট্র্যাক রেখে একটা দিয়েছেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু এটা থাকবেই। ধারাবাহিকতা বলেন, হুমায়ুন আহমেদ নামটা আসলেই আমরা কিছু কিছু চেহারা, কিছু কিছু অবয়ব, হাসির একটা ভাব, শাড়ি পরার একটা স্টাইল, এগুলো কিন্তু আমাদের মাথায় চলেই আসে, এবং এই ধারাবাহিকতা ভাঙাটা আমার মনে হয় না কারো উচিত। আর নায়কের ক্ষেত্রে তো অবশ্যই এটা বলা যায় প্রায় অটোমেটিক চয়েস ছিল, আপনার সামনে খুব বেশি হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার একদম প্রয়োজন ছিল না। একেবারে রিয়াজ ভাই, আপনাকে স্বাগত। আমরা বলছিলাম যে আপনি নিশ্চয়ই ট্রাফিক জ্যামে আটকে গিয়েছেন। রিয়াজ ভাই, আমরা একটু জানতে চাই যে স্যারের সঙ্গে অনেকগুলি কাজ আপনি করেছেন, এবং বলা যায় যে এফডিসি থেকে গিয়ে বা আমরা মূলধারার চলচ্চিত্র থেকে হুমায়ুন আহমেদের শুধুমাত্র চলচ্চিত্র না, পরবর্তীতে টেলিভিশনের সিরিয়াল থেকে শুরু করে বলা যায় যে একেবারেই তার এবং হুমায়ুন আহমেদের পরিবারেও ঢুকে গেছেন। সবকিছু মিলিয়ে এই চলচ্চিত্রটা আসলে কৃষ্ণপক্ষ হুমায়ুন আহমেদ চলে যাওয়ার পরে প্রথম বড় পর্দার একটা কাজ তার, এবং সেটা নিয়ে দর্শকদের যেমন এক ধরনের আগ্রহ আছে, আপনিও কাজ করবার সময় নিশ্চয়ই একটা ভিন্ন রকমের অ্যাটাচমেন্ট ফিল করেছেন। আমরা একটু জানতে চাই যে এই কাজটি করার প্রথম দিককার অভিজ্ঞতা কি ছিল। ফার্স্ট অফ অল, যখন শাওন, আমি বুবুজান বলি আর কি, শাওন যখন আমাকে বললো আমরা কৃষ্ণপক্ষ করব, আই ওয়াজ সো এক্সাইটেড। তখন থেকেই শুরু হয়ে গেল, তখন তাহলে এটা করতে হবে, সেভাবে এভাবে এভাবে নানা রকম মানে। এবং শাওনের যেটা সবচেয়ে বড় হচ্ছে যে সে ডিরেক্টর হিসেবে আমার কাছে মনে হয় যে খুব ভালো করেছে, এবং আমাদের সবার সাথে কথা বলে একটা টিম হিসাবে আমাদেরকে আমাদের কথাগুলোর মূল্যায়ন করেছে এবং করেছে, রাইট চয়েসগুলো নিয়েছে। এবং ইট ওয়াজ, আমার কাছে মনে হয় যে অনেক দিন পরে, মাঝখানের প্রায় 5-6 বছর আমি অভিনয় করিনি, বিকজ ভালো ছবি ভালো গল্প পাচ্ছিলাম না। সো এটা যখন হলো, আই ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটেড। এবং আমরা একটা টার্গেট সামনে নিয়ে কাজ করা শুরু করলাম যে 13ই নভেম্বরে ছবিটা রিলিজ হবে। এবং আমি প্রথম দেখলাম যে একটা মেয়ে ডিরেক্টর শাওন, ডে অ্যান্ড নাইট আমরা টানা কাজ করে যাচ্ছি, আমরা সিক হয়ে যাচ্ছি, বাট সে সিক হচ্ছে না, সমানে চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমি হয়তো 18 ঘন্টা কাজ করছি, ডিরেক্টর কিন্তু রেস্ট পাচ্ছে না, অন্য আর্টিস্ট এসে জয়েন করছে, সে কন্টিনিউয়াস কাজ করছে। এটা দেখে আমরাও শুরু করলাম ওর সাথে কাজ করা টানা, এবং আমরা মানে একটা মানে ম্যাসিভ পিরিয়ড অফ টাইম আমরা কন্টিনিউয়াস কাজ করেছি। সো এটা ছিল ভালোবাসার থেকে একটি ভালো গল্পের ছবি আসছে, একটি ভালো সংলাপের ছবি আসছে, হুমায়ুন আহমেদের একটি ছবি আসছে। সো ওই ভালোবাসার জায়গা থেকে আমার পক্ষে যতটুকু ছিল আমি চেষ্টা করেছি আমার ম্যাক্সিমামটা দিতে। আমি জানি না কতটুকু দিতে পেরেছি। আমরা মনে করি যে এই ছবিটি আমাদের বাংলা ছবির ক্ষেত্রে যেটি হয় যে গত কয়েক বছর যাবতই কিন্তু আমরা দেখছি যে চেষ্টাটা আগের তুলনায় অনেক বেশি, নতুন নতুন ছবি হচ্ছে, সিনেমা হলে অনেক প্রতিভাবান নতুন পরিচালকরা আসছেন, এবং সেটি একটা বড় পাওয়া। এবং মেহের আফরোজ শাওন তার এই অভিজ্ঞতাটি ক্যামেরার পেছনে ব্যবহার করা, সেটাও অবশ্যই আমাদের কাছে আসলে প্রত্যাশাটা অনেক বেশি। সে প্রত্যাশার একটা চাপও নিশ্চয়ই আপনার মধ্যেও আছে, এবং কালকে যখন ছবিটি মুক্তি পাবে সেটি নিয়ে এটা এটা বলা যায় যে শিল্পীদের এক রকমের চাপ থাকে, এবং পরিচালকের চাপটা আসলে এটার সঙ্গে মানে সৃষ্টির একটা সম্পর্ক, তো নিবিড় সম্পর্ক থাকে। সেই প্রথম প্রশ্নটাই আসলে যেতে চাই, যেটা শুরুতেই করেছিলাম, যে এই বলা যায় যে ছবিটি মুক্তি পাওয়ার আগে কি অবস্থা, এবং প্রিমিয়ার নিশ্চয়ই হয়েছে, মানুষের কাছ থেকে কেমন ফিডব্যাক পেলেন? চাপের প্রসঙ্গে প্রথমে আসি। যেই মুক্তি পাওয়ার আগে কৃষ্ণপক্ষকে ঘিরে শিল্পীদের বাইরে আমার যেই চাপটা, আমার কাছে প্রত্যাশার অনেকগুলো জায়গা আসলে দর্শকদের আছে। প্রথমত, নির্মাতা হিসেবে আমার কাছে যতখানি না প্রত্যাশা করেন দর্শকেরা, আমার মনে হয় হুমায়ুন আহমেদের পাঠকদের প্রত্যাশা অনেক বেশি হুমায়ুন আহমেদের সাথে আমার যুক্ত থাকাটার কারণ। পারিবারিকভাবে আমি যেমন হুমায়ুন আহমেদের সাথে যুক্ত ছিলাম,
কাজের মাধ্যমে যুক্ত ছিলাম। আমি যদি শুধু কাজের মাধ্যমে যুক্ত থাকতাম তাহলে হয়তো বা প্রত্যাশাটা এত বেশি থাকতো না। এই প্রত্যাশাটাকে আমি চাপ মনে করছি না, এই প্রত্যাশাটাকে আমি আমি খুব পজিটিভলি নিচ্ছি। আমি মনে করছি যারা আমার কাছে প্রত্যাশা করেন তারা আমাকে ভালোবাসেন বলেই প্রত্যাশা করেন। যদি তাদের কাছে আমি অনেক ভালো কিছু বানাতে পারি বা আমি হুমায়ুন আহমেদকে অনেক ভালো বুঝি, এইটুকুন যদি না ভাবতেন তাহলে কিন্তু আমার কাছে প্রত্যাশা করতেন না। এই প্রত্যাশাটা আমার কাছে চাপের পাশাপাশি একটি অসম্ভব ভালো লাগার জায়গা। আর এই প্রত্যাশাটা কতখানি ফুলফিল হবে জানি না, কারণ একটি খুব জনপ্রিয় উপন্যাস যখন আমরা পড়ি, বিশেষ করে কৃষ্ণপক্ষের এমন অনেক পাঠক আছেন যাদের কাছে কৃষ্ণপক্ষের ডায়লগ টু ডায়লগ মুখস্থ, হ্যাঁ, এবং অনেকেই একদম প্রত্যেকেই একটু কল্পনা করে রাখেন যে অরু এরকম হবে দেখতে, মুহিব এরকম হবে, অরুর শাড়িটা এমনভাবে পরবে, অরু এমনভাবে হাঁটবে, মুহিবের হাসিটা এমনভাবে হবে। তো ওই কল্পনার জায়গাটা কিন্তু লেখক ঠিক করে দেন না, এটা কিন্তু পাঠক ঠিক করে নেন। হ্যাঁ, লেখক যখন চলচ্চিত্র বানান তার নিজের লেখা, যেটা হুমায়ুন আহমেদ করেছেন, নিজের লেখা বই থেকে যখন চলচ্চিত্র বানিয়েছেন তখনও কিন্তু দর্শকদের সাথে প্রত্যাশা পূরণের একটা জায়গা ছিল যে বইয়ের মতো হবে কিনা। তো ওই চাপটা আছে, ওই চাপটা মাঝে মধ্যে এনজয় করছি। এবং এটা অবশ্য ভালো যে চাপটাকে অনুপ্রেরণা হিসেবে দেখতে পারলে সেটা শেষ পর্যন্ত চাপটা পজিটিভ হিসেবেই আসে। আমরা আরো কিছু বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে এবং বিরতির পর এসে রিয়াদ আপনার কাছ থেকে কাজের অভিজ্ঞতাগুলি একটু জানতে চাইবো যে এটি মানে হুমায়ুন আহমেদের যে কোনো উপন্যাসই যখন এটা বড় পর্দায় গিয়েছে সেটা কিন্তু একদম শঙ্খনীল কারাগার থেকে শুরু করে মানে মানুষের মধ্যে ভিন্ন রকম একটা প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই প্রত্যাশাটা কাজ করার ক্ষেত্রেও নিশ্চয়ই আপনাদের মাথায় ছিল। সেটি কিভাবে আপনারা অনুবাদ করেছেন একটু জানবো সেই গল্প একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রিয়াজ ভাই আপনার কাছে যাব, কিন্তু তার আগে একটু নাওমিকে স্বাগত জানাই। নাওমি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, ওকে স্বাগত। রিয়াজ, যেটি বলছিলাম যে ছবিতে কাজ করার অভিজ্ঞতাটা একটু ভিন্ন, কারণ স্যার চলে যাওয়ার পরে এটি প্রথম এবং টিমটাও নিশ্চয়ই নতুন। আমি তো দেখেছি মাহির সঙ্গে কোনো ছবি আপনি নিশ্চয়ই আগে করেননি। আচ্ছা, তার আগে আমি আরেকটু আগে থেকে আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে বিগত 4-5 বছরে অনেকে চেষ্টা করছে ভালো ছবি নির্মাণ করতে, এবং সেক্ষেত্রে আমি যেটা একটা ছোট্ট কথা বলি, আজকে যখন আমি ইন্টারভিউ দিতে আসছিলাম ট্রাফিক জ্যামে আটকে ছিলাম, ইন্ডিপেন্ডেন্টের গাড়ির ড্রাইভার বললো যে ভাই আপনি 4-5 বছর আগে যে ধরনের ছবি করতেন, সে শ্যামল ছায়া, মাটির ফুল, সুন্দরী বধূ, হাজার বছর ধরে, সে ধরনের ছবি বিগত দিনে হয় নাই বলে আমি আমার মাকে নিয়ে, বউকে নিয়ে কোনো ছবি দেখতে যেতে পারছি না। বিগত 4-5 বছরে যেটা হয়েছে, আমরা কাইন্ড অফ একটা পার্শ্ববর্তী দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন ছবি নিয়ে আমরা একটা কপি পেস্ট করার চেষ্টা করেছি, আমরা মডার্ন হওয়ার চেষ্টা করেছি, এবং সেক্ষেত্রে সেটা করতে যেয়ে মানে আমাদের নিজস্ব ইমোশনকে হারিয়ে ফেলেছি। একটা বাঙালি গল্পের মধ্যে, বাংলা গল্পের মধ্যে যে ইমোশনটা দরকার, যে মা ছেলের রিলেশনশিপটা বা বউ এবং শাশুড়ির যে চমৎকার রিলেশনশিপটা, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা, এটা কিন্তু মানে সাইডের দেশগুলোতে ওরা ভাবে মনে হয় এখন নেই বা ওরা ভাবে পোর্ট্রেটও করতে পারে না। সো আমরা মডার্ন হয়েছি কিন্তু ভালো গল্পগুলোকে হারিয়ে কপি পেস্ট করতে গিয়ে যেটা হয়েছে মানে একটা বিজাতীয় সংস্কৃতি ঢোকানোর চেষ্টা করছি, যে কারণে গত 4-5 ধরে সেরকম কোনো ছবি কিন্তু দর্শক জনপ্রিয়তা পায়নি বলে আমি জানি। খুব কম ছবি আছে, খুব কম ছবি আছে দর্শক জনপ্রিয়তার দিক থেকে আসলে একদম খুব কম ছবি আছে এবং বলা যায় যে হলের সংখ্যাও যে কমে যাচ্ছে, 1000 থেকে 300-র কাছাকাছি চলে এসেছে, সেটাও কিন্তু একটা অ্যালার্মিং, মানে জনপ্রিয় ছবি না হলে কিন্তু হল চলবে না। আচ্ছা, আর কৃষ্ণপক্ষ, যখন আমি বলবো যে কৃষ্ণপক্ষ হচ্ছে এটা আমাদের দেশের, আমাদের গল্প, আমাদের একটা ভাই একটা বোনের গল্প, একটা প্রেমিক একটা প্রেমিকার গল্প, একটা অরু একটা মুহিবের গল্প। এই অরু মুহিব বা জেবা যে বোন, এটা কিন্তু বাইরের কেউ না, এটা আমাদের আপনি পাশের বাড়িতে এই অরু আছে, মুহিব আছে, জেবা আছে, বা এর ক্যারেক্টারগুলো কিন্তু আপনার খুব আশেপাশে পরিচিত ক্যারেক্টার এবং আমাদের গল্প, যে কারণে এই গল্পটা আমার কাছে অনেক চমৎকার লেগেছে। এবং কাজ করতে গিয়ে যেটা হয়েছে, স্যারের ছবি আমরা যখনই করি চেষ্টা করি খুব মন প্রাণ ঢেলে কাজ করতে, এবং স্যার এবার ছিলেন না, বাট আমার মনে হয় যে আমি সারাক্ষণ, এবং আমার সাথে শাওনও একমত হবে, যে স্যারের একটা উপস্থিতি
আমাদের অন্তরের মধ্যে ছিল, আমার অন্তরে ছিল, আমি মনে করি শাওনের অন্তরে ছিল। তার সে যেভাবে শর্টটা ধরেছে, যেভাবে আমাদের অ্যাক্টিং এর ছোট ছোট ডিটেইলিং স্যার যেভাবে দেখিয়ে দিতেন, শাওনও কিন্তু ঠিক সেভাবে ডিটেইলিং গুলো করে দিয়েছে। সো আমার কাছে মনে হয় যে ফিজিক্যালি না থাকলেও কোথাও থেকে না কোথাও না কোথাও উনি প্রত্যেকটা শুটিং এর স্পটে আমাদের সাথে ছিলেন, আমরা তাকে ফিল করেছি। সো ইট ওয়াজ এ ভেরি রেয়ার এক্সপেরিয়েন্স। এবং এবং রিয়াজ, আমার বিশ্বাস দর্শকরাও এই ফিলিংটা কিন্তু পাবে। অবশ্যই অবশ্যই পাবে। এবং আমার মনে হয় যে স্যারের প্রত্যেকটা উপন্যাস, এই টিমটা, এবং টিমটা কিন্তু আমাদের চেনা টিম ছিল, স্যারেরই টিম ছিল। সো কাজেই কলাকুশলীদের কথা বলা হচ্ছে। কলাকুশলীদের কথা বলছি, আমাদের যারা সহকারী পরিচালকেরা সবাই হুমায়ুন আহমেদের সাথে এর আগের ছবিগুলোতে ছিল। কাজ এবং করেছেন। শিল্পী যারা শাওন যেটা শিল্পীরাও, করেছে, বাকিরাও। পুরনো শিল্পী যারা অনেক সিনিয়র শিল্পী, ভেরি রিনাউন্ড আর্টিস্ট, প্রত্যেকে ওতপ্রোতভাবে খুব আগ্রহ নিয়ে এসেছে যে একটা সিন হলেও করেছে। দ্যাট ওয়াজ এ ভেরি, মানে আমি বলবো যে আমি শিল্পী হিসাবে মানে, এবং ডিরেক্টর শাওন অলরেডি থ্যাঙ্কস দিয়েছে সেসব শিল্পীকে, মানে হুমায়ুন আহমেদের ছবি বলে, কৃষ্ণপক্ষ বলে এটা সম্ভব হয়েছে। যারা অনেক নামকরা শিল্পী, অনেক বড় শিল্পী যারা হুমায়ুন আহমেদের সাথে সারা বছর কাজ করেছেন, তাদের প্রত্যেককেই আমরা কৃষ্ণপক্ষের অন্তত একটি দৃশ্যে হলেও দেখব। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে ওনারা হয়তোবা একটি ছবির মূল চরিত্রে যারা থাকেন, আমি জয়ন্ত চট্টোপাধ্যায়ের নাম উল্লেখই করছি এখানে, যে উনি মূল চরিত্রে রূপদানকারী অনেকগুলো ছবি আছে, অনেক ভালো ভালো ছবিতে অভিনয় করেছেন, কিন্তু কৃষ্ণপক্ষে উনি একটি মাত্র দৃশ্যের জন্য উনি আমাদের সাথে কাজ করেছেন। কারণ কেউ আসলে হুমায়ুন আহমেদের সাথে যারা জড়িত ছিল, আমি কাউকে মিস করতে চাইনি, এবং ওনারাও চেয়েছেন যে না, কৃষ্ণপক্ষের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকতে। আমরা একটু নাওমির কাছে যাব। নাওমি, এটা খুব বড় চ্যালেঞ্জ, কারণ আমরা জানি যে হুমায়ুন আহমেদের ছবিগুলিতে, এমনকি যদি শুরু থেকে ধরা হয় যে গান একটা বড় উপাদান, এবং ভিন্ন ধরনের গান এসেছে, এমনকি রবীন্দ্রনাথের গানও যখন হুমায়ুন আহমেদের ছবিতে ব্যবহার হয়েছে, তখন কিন্তু এটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি পৌঁছে গেছে। এবং সেই সঙ্গে হাসন রাজার গান, এবং পরবর্তীতে যার কারণে এটা একটা বাড়তি চাপ কিনা এই কাজটা করতে গিয়ে, যে হুমায়ুন আহমেদের ছবিতে গান গাইছি আমি, এইটাকে আপনি কিভাবে নিয়েছেন? আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হয়েছে যে আমি ভীষণ নিজেকে মনে করি অনেক সৌভাগ্যবান। কারণ প্রতিটা শিল্পীরই একটা জায়গা থাকে বা ভালো কাজের একটা চেষ্টা থাকে। আমি সবসময় যেহেতু প্লেব্যাক করছি, আমি একটা স্বপ্ন দেখেছি, এবং আমি একটা কম্পিটিশনের মধ্য দিয়ে এসেছি যেখানে আমার শ্রদ্ধেয় দুজন বিচারক ছিলেন, হুমায়ুন আহমেদ স্যার এবং ম্যাম বসে আছেন এখানে। সো আমার কাছে আমি যতগুলো গান এখন পর্যন্ত গেয়েছি, ইটস এ ডিফারেন্ট ফিলিং। গানটা গাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি নিজের জন্য কিছু করেছি, বা সেলফ স্যাটিসফ্যাকশন যেটা আমি বলবো, যে আমি আমার বন্ধুদের বলতে পারবো, আমার বন্ধুরা যারা অনেকেই বলেন যে বাংলা সিনেমা দেখে না, বা এরকম একটা ভাইয়া কিছুক্ষণ আগে বলছিল যে জিনিসটা, আমি কিন্তু এখন দেখি যে হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা বা উপন্যাস দেখে না বা পড়ে না, আগ্রহ নেই, এরকম কিন্তু খুব কম মানুষই আছে। সো আমি মনে করি যে এই ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং গানটি গেয়েছেন শাওন আপু ভীষণ সুন্দর, এবং আমি চেষ্টা করেছি আমার মতো করে গেতে। গানটি গেয়েছেন বলতে আসলে ও বোঝাতে চাচ্ছিল যে এই গানটি আগে একবার রেকর্ড ছিল একটি অ্যালবামে, তখন এসআই টুটুল আর আমি গিয়েছিলাম, আর এখন নতুন সঙ্গীতায়োজনে ও কণ্ঠ দিয়েছে। আর ওর আরেকটি কথা একটু স্পষ্ট করে দিতে চাই, যে নওমিও কিন্তু হুমায়ুন আহমেদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। নওমির এই মিডিয়াতে আসা যেই রিয়েলিটি শোটির মাধ্যমে, সেই রিয়েলিটি শোর বিচারক হুমায়ুন আহমেদ স্বয়ং ছিলেন, এবং নওমির গান শুনে হুমায়ুন আহমেদ অনেক প্রশংসা করেছিলেন সেই রিয়েলিটি শোতে। নওমিকে তখন হুমায়ুন আহমেদ সেই টপ 7-এ নিয়ে এসেছিলেন। তাহলে এক অর্থে বলতে পারি যে আমরা এই ছবির যারা কণ্ঠ দিয়েছে, তাদেরকেও হুমায়ুন আহমেদ নির্বাচন করে গেছেন। এবং আই ফিল সো ব্লেসড, কারণ আমার ইচ অ্যান্ড এভরি টাইম যখন আমি আমার ফ্রেন্ডদের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারছি যে এরকম একটা প্রজেক্টে আমি কাজ করতে পেরেছি, আমি খুবই সৌভাগ্যবান মনে করি আমাকে। এবং স্যারের প্রতিটি কথা এখন আমার কানে বাজে, যে যখন আমি পারফর্ম করতাম উনি কীভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি সবসময় সব ধরনের মানুষকে ইন্সপায়ার করতো। সো ইটস এ গ্রেট ফিলিং। কৃষ্ণপক্ষে একটু ফিরে আসি আবার, যে ছবিটি কাল মুক্তি পাচ্ছে, এবং
মুক্তির প্রক্রিয়াটি কি, কোথায় কোথায় মুক্তি পাচ্ছে, দর্শকরা কোথায় গেলে দেখতে পাবে? একজন পরিচালকের কাজ আসলে ছবিটি বানানো, এবং সেই জায়গা থেকে আমি এই ছবিটি শাওনের প্রথম ছবি হবে সেটা একবারও ভাবিনি। আমি চেয়েছি হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষকে হুমায়ুন আহমেদের জন্মদিনে একদম হুমায়ুন আহমেদের একটি ছবিকে দর্শক যেভাবে কল্পনা করে, হুমায়ুন আহমেদের পাঠকরা যেভাবে কল্পনায় দেখে সেভাবে করে প্রেজেন্ট করতে, সেই কাজটি আমি চেষ্টা করেছি হুমায়ুন আহমেদের মতো করে বানাতে। এর পরবর্তী যেই কাজটা পোস্ট প্রোডাকশন, সেগুলোও আমি একদম নিজে থেকে সম্পূর্ণ কাজটি করে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে দিয়েছি। এরপর যে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা আসলে একজন ডিস্ট্রিবিউটরের কাজ, এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম তারা যথেষ্ট অভিজ্ঞ, তারা ডিস্ট্রিবিউশনের কাজটা যাদেরকে দিয়েছেন তারাও যথেষ্ট অভিজ্ঞ। তারা যেভাবে করে মুক্তি দিচ্ছেন, 16টি হলে মুক্তি পাচ্ছে। ঢাকার হলগুলোর নাম আমার মনে আছে, বাকিগুলো আসলে একদম এই মুহূর্তে মনে করে বলতে পারবো না। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, যমুনা ব্লকবাস্টার যেখানে ওই সিনেমা হলটা, বলাকা সিনে ওয়ার্ল্ড, শ্যামলী ডিজিটাল, অভিসার, আরেকটা বোধহয় মণিহার। ঢাকার এই 6টি। মনিহার তো যশোরে। সরি মণিহার না, ঢাকারই এরকম আচ্ছা। আরেকটা নাম। তারপরে 16টা হলে মুক্তি পাচ্ছে এবং আমার মনে হয় যে হয়তো এটি পরবর্তীতে আরো বাড়বে। প্রথম সপ্তাহ যাওয়ার পরে আমরা আরো কিছু বিষয়ে কথা বলবো এবং একটি বিষয় জানতে চাই যে এই কাজটি করতে গিয়ে টিম ওয়ার্কটার সম্পর্কে যদি একটু বলেন, কারণ আমরা দেখেছি যে এখানে অনেক সিনিয়ররাও আছেন এবং একই সঙ্গে বলতে পারেন যে মূল যে চলচ্চিত্রটি একটা বলা যায় যে আমরা যেহেতু এখনো দেখিনি, দেখার একটা স্বাদ নিতে ইচ্ছা করে, তো তখন সেক্ষেত্রে সবার আগে আমরা যেটা দেখি সেটা টিম ওয়ার্কের গল্পটাই থেকেই বোঝা যায় যে শেষ পর্যন্ত আসলে প্রোডাকশনটা কেমন হয়েছে। একটা বিরতির পরে আপনার কাছে আবার ফিরে আসবো। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাওন, একটু টিম ওয়ার্ক সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আপনার কৃষ্ণপক্ষের টিম ওয়ার্ক কেমন ছিল, কাজ কতদিন করেছেন আপনারা? আমরা কৃষ্ণপক্ষের টিমের মধ্যে বেশিরভাগই আসলে আমাদের পুরনো লোকজনই ছিল, যারা সবসময় আমাদের সাথে কাজ করেছে। টিম ওয়ার্কটা চমৎকার ছিল, এবং চমৎকার টিম ওয়ার্ক ছিল বলেই আমরা এই অল্প সময় কাজটি করতে পেরেছি। এবং অনাকাঙ্ক্ষিতভাবে রিয়াজ ভাইয়ের যদি শারীরিক অসুস্থতা না হতো, তাহলে আমরা 13ই নভেম্বরই এটা দর্শকদের সামনে আনতে পারতাম। টিম ওয়ার্কটার ক্ষেত্রে বলবো যে রিয়াজ ভাই যে শুধু রিয়াজ ভাইয়ের মুহিব চরিত্র নিয়েই ব্যস্ত ছিলেন তা কিন্তু নয়। উনি যেদিন ওনার শুটিং ছিল না, উনি সেদিনও শুটিং স্পটে আসতেন। কে কি পোশাক পরছে, কোন জায়গাটা কেমন হচ্ছে, এই জায়গায় ওনার যদি কোনো মন্তব্য থাকে উনি দিয়েছেন। একইভাবে তানিয়া আহমেদ, ওর পোশাকের বাইরে মাহির ড্রেস কি হবে, সেই শাড়িটা প্রপার হচ্ছে কিনা, ওর হেয়ার স্টাইলটা ঠিক হচ্ছে কিনা, এটা তানিয়াও আমাদেরকে, শুধু মাহির ক্ষেত্রে না অন্য চরিত্রগুলোর ক্ষেত্রেও ও হেল্প করেছে। এবং এই জায়গাটাতে আমাদের সবারই আমাদের আদান প্রদানটা খুব ভালো ছিল। আমরা কেউ যে না এটা আমার দায়িত্ব না, এটা আমি কেন বলবো, এরকম কেউ ছিল না। সবাই নিজের জায়গার বাইরে অন্যের জায়গাটাতেও সমান দায়িত্ব। আমি এই টিম ওয়ার্কের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে এখন বাংলাদেশে সবাই জানে যে আমি কৃষ্ণপক্ষের সেটে অসুস্থ হয়ে পড়ি। কৃষ্ণপক্ষের সেটের ইউনিটের টিম ওয়ার্ক এত ভালো ছিল যে উত্তরা থেকে আমাকে হাসপাতালে যে টাইমিংয়ের মধ্যে নেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ মানে লোয়েস্ট পসিবল টাইম, এবং আমাদের মানে মেডিকেলের ভাষায় বলে গোল্ডেন টাইম, যেটার মধ্যে আমার বিন্দুমাত্র মাসল ড্যামেজ হয়নি। আমি তাকে বোঝাতে পারলাম যে অডিয়েন্সের জন্য যে টিম ওয়ার্কটা ভালো থাকার কারণে ওরা সবাই মিলে ডিসিশনগুলো এত ফাস্ট, এত মানে প্রম্পট নিয়েছিল যে একটা শুটিং স্পট থেকে জাস্ট 30 মিনিটের মাথায় আমাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে, যখন আমি মোস্টলি আনকনশাস ছিলাম। সো এটা কৃষ্ণপক্ষের টিম বলেই সম্ভব হয়েছে, যে কারণে আমি এই টিমটার প্রতি আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। কালকে মুক্তি পাচ্ছে ছবিটি, এই প্রসঙ্গে একটু জানতে চাই যে শাওন বলছিল অনেকগুলি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? 16টি হল কতটুকু উৎসাহ পান? আমার কাছে মনে হচ্ছে যে যেটা বিগত দিনগুলোতে আমার মনে হয় যে একটা কথা ছিল যে একজন পর্যটকের, যে হায় সেলুকাস কি বিচিত্র দেশ, যেখানে
আমি আপনাকে একটা কথা তার আগে জিজ্ঞেস করি যে সে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর আগে কোনো ছবি রিলিজের আগে কি এরকম একটা আমরা আজকের বাংলাদেশে এরকম একটা প্রোগ্রাম করেছি গত লাস্ট কবে করেছি? কখনো কখনো করেছি, ধরেন বছরে হয়তো 4টা হতে পারে, 5টা হতে পারে, এর চেয়ে বেশি। হার্ডলি বছর 4টা, সো ফাইন, গুড এনাফ। সো আমাদের দেশে বছরে ছবি রিলিজ হয় 80 থেকে 80টার মতো ছবি, 80-84টার মতো ছবি। 5টা ছবির জন্য আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমরা আসি। বিকজ কেন আসি? কারণ হচ্ছে এই ছবিগুলোর মধ্যে বিশেষ কিছু আছে। এই ছবিগুলো দর্শকের মধ্যে প্রচন্ড কিউরিসিটি তৈরি করেছে, দর্শকের প্রচুর জানার ইচ্ছা, দেখার ইচ্ছা এই ছবিগুলো নিয়ে। কৃষ্ণপক্ষের মতো একটি ছবি, যে ছবি বাংলাদেশে আমি মনে করি আপামর জনগণ দেখতে চায়। আজকে আমাকে বাংলাদেশের দুটো বড় ব্যাংকের অফিসাররা ফোন করে বলেছে যে কৃষ্ণপক্ষ দেখতে চায়। একটা স্কুলের টিম আমাকে বলেছে কৃষ্ণপক্ষ টিকিট কিভাবে পাবো। আমি এত আগ্রহ এর আগে কোনো ছবির ক্ষেত্রে দেখিনি। সো যে ছবির ক্ষেত্রে এত আগ্রহ তৈরি হয়েছে, পাবলিকের ফেসবুক বা সব জায়গায় আমি দেখছি প্রচুর আগ্রহ তৈরি হয়েছে, সেই ছবিটা 14টা হলে রিলিজ হচ্ছে, এটা আমার কাছে খুব একটা আশাজনক কিছু না, এটা হতাশা ব্যঞ্জক। আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুর পেছনে কিছু একটা থাকে। সো এটা ইজ নট এ ভেরি পজিটিভ সাইন। এবং পাশাপাশি দুটো ইন্ডিয়ান ছবি, কলকাতার দুটো ছবি মুক্তি পাচ্ছে ঠিক কালকের ডেটে কৃষ্ণপক্ষের সাথে। যে ছবিগুলো হচ্ছে অদল বদল ছবি। বাংলাদেশের একটি ছবি কলকাতায় রিলিজ পেয়েছে, তার বিপরীতে একটি ছবি এখানে রিলিজ পাচ্ছে, কলকাতার ছবি। সো এটি কলকাতার ছবি এখানে 40টা থেকে 50টা হল পাচ্ছে, সেখানে কৃষ্ণপক্ষ রিলিজ হচ্ছে 14টা হলে। সো এটা আমার কাছে খুবই একটা, আমি জানি না এই দোষ কার, এই দায় কার। আমার কাছে মনে হয় এই দায় আমাদের পুরো জাতির কাছে, এই দায়টা আমাদের বিবেকের কাছে, এই দায়টা। আমার প্রশ্ন হচ্ছে যে যারা এগুলি করছে তাদের কাছে, যে যখন একটা বাংলাদেশের একটা পিওর একটা হুমায়ুন আহমেদের গল্প নিয়ে একটা ছবি রিলিজ হচ্ছে, সেখানে অদল বদলে যে ছবিটা কলকাতা রিলিজ হয়েছিল সেটা 1 জানুয়ারিতে জাকির হোসেন রাজুর একটা ছবি রিলিজ হয়েছিল। সো এক বছর, 1 জানুয়ারি 2015-তে, যেটা আজকে থেকে 1 বছর 1 মাস আগে। সেই বদলের ছবিটা বাংলাদেশে রিলিজ হচ্ছে ঠিক 26 তারিখে, 1 বছর 1 মাস পরে কৃষ্ণপক্ষের সাথে। এবং একটা কলকাতার ছবি, যে ছবিটা এখন যদি কলকাতার ছবি কেউ চালাতে চায়, আমার মনে হয় যে সরকার বলে দিক যে আমরা কলকাতার ছবি চালাবো, আমরা অভিনয় করা মনে করেন যে ছেড়ে দেবো, ফ্রিকয়ার। বাংলাদেশের লোকজন যদি চায় কলকাতার ছবি দেখতে, আমার মনে হয় যদি চেত তাহলে কলকাতার সব ছবি এখানে হিট হতো। কিন্তু এই যে এই জিনিসগুলো সেরকম কোনো নজির বোধহয় নজির মনে হয় নেই যে কলকাতার ছবিগুলো সূক্ষ্মভাবে পার্শ্ববর্তী দেশের খুব হিট হয়েছে। ছবিগুলো চলতে হবে এবং আমাদের দেশের যে ক্রিম ছবিগুলোকে কোনোভাবে কিল করে ফেলতে হবে, কোনো না কোনোভাবে। হয় হল দিয়ে কিল করো, অথবা এদেরকে রিলিজ করতে দিও না, অথবা এদেরকে তৈরি করতে দিও না। এই যে একটা প্রচেষ্টা, আমি এই প্রচেষ্টাকে আমি 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 সাংঘাতিকভাবে নিন্দা জানাই। এবং যারা এদের পিছনে দায়ী, এসব প্রচেষ্টার পেছনে যারা খুব সূক্ষ্মভাবে কাজ করে, তাদেরও নিন্দা জানাই। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের যেহেতু একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আমি মনে করি বাংলাদেশে এবং বর্তমান যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি কিন্তু বাংলাদেশের ছবির প্রতি সাংঘাতিক সংবেদনশীল, আমি জানি। সো জিনিসগুলো আসলে ওনারও একটা দায়িত্ব আছে যে আমাদের দেশে আমাদের ছবি চলা উচিত এবং সেই ছবিগুলোকে পেট্রোনাইজ করা উচিত বলে আমি মনে করি। এবং এখানে আপনার মনে হচ্ছে যে এই যে অদল বদলের মাধ্যমে যে ছবি আসছে বা ভারতীয় ছবি আসছে, তার চাইতে এটি নিশ্চয়ই একটা সরকারি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে করা হচ্ছে। সেই প্রক্রিয়াটি আমাদের দেশের ছবির উন্নয়নের জন্য যদি ব্যয় করা হতো সময়টা, তাহলে অনেক ভালো, তাহলে হয়তো আমরা অনেক বেশি সুফল পেতাম। কারণ আমাদের চলচ্চিত্রের ইতিহাস কিন্তু 6 বছরের। যেমন মানে মজার ব্যাপার হচ্ছে অদল বদলের দুটো ছবি কালকে রিলিজ হচ্ছে। কালকে আসলেই কালকে কৃষ্ণপক্ষের সঙ্গে কলকাতার দুটো ছবি একসাথে রিলিজ হচ্ছে, যেটা একটি গত বছরের অদল বদলের ছবি, একটি এই বছরের অদল বদলের ছবি। এবং যারা হল ডিস্ট্রিবিউট করছে, মানে এটা আসলে আমার একটা প্রশ্ন তাদের কাছেও যে জানি না কেন। সো দেখা যাক। আমরা আশা করি যে দর্শকরাই হয়তো এর জবাবটা খুব ভালোভাবে দিয়ে দেবেন। এবং আমরাও মানুষের মধ্যে কৃষ্ণপক্ষের যে প্রত্যাশা দেখেছি, মানুষের মধ্যে যে আগ্রহ দেখেছি, তাতে মনে হয় যে এই যে একটা ব্যবস্থা চলছে সেটার দর্শকরা কি চায় সেটার জবাব আমরা হয়তো আগামীকাল থেকে পাওয়া শুরু করব। তবে এটি খুব ভালো বলেছেন রিয়াজ যে আসলেই আমাদের দেশের চলচ্চিত্রটিকে যাতে আমরা ভালোর দিকে এগিয়ে নিতে পারি, সেই জন্য কিন্তু প্রচেষ্টাটা অনেক
কম চোখে পড়ে, এটা চোখে পড়ার মতো প্রচেষ্টা আসলে আসা দরকার, এটা এবং সেটা অবশ্যই সরকার এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এফডিসি এখন আধুনিকায়ন হলেই শুধু হবে না, সেখানে ভালো স্ক্রিপ্টিং, কারণ পুরো বিষয়টা একটা টিম ওয়ার্ক, টিম তৈরির ক্ষেত্রে আপনি কিন্তু এখনো অনেক সেই ভালো ভালো সনাতন মেশিন পদ্ধতিতে আসছে আমরা কিন্তু চলছি। মেশিনটা আমরা চালাতেই পারছি না, জিনিসটা হচ্ছে- সেই মেশিনটা দিনের পর দিন পরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার কিন্তু চাচ্ছে, বিকজ অনুদান বাড়ছে, অনুদানের ভালো ভালো ছবিকে আপনার পেট্রোনাইজ করা হচ্ছে, বাট সামওয়্যার ডাউন দ্য লাইন দেয়ার আর গ্রুপ অফ পিপল যারা আসলে এই জিনিসটাকে ঠিক সরকারের এগেনস্টে কাজ করছে, দেশের এগেনস্টে কাজ করছে। আমি মনে করি যে তারা মানে কি বলবো, যে এদের বিরুদ্ধে মানে কেস হওয়া উচিত। অবশ্যই আমরা মনে করি যে সুস্থ বিনোদনের জন্য চলচ্চিত্র যাতে মানুষ দেখতে পারে এবং আমাদের চলচ্চিত্র মানুষের কাছে পৌঁছতে পারে, সেই প্রচেষ্টা আমাদের এখান থেকেই করতে হবে। পৃথিবীর অনেক জায়গায় ভালো চলচ্চিত্র হয়, কিন্তু সেটা সবটাই আমাদের মানে খুব কাজে আসবে না। আমরা একটা বিরতিতে যাব, নাওমি বিরতির পর আপনার কাছে আসবো একটু গানের, কারণ গানটা বলা যায় যে চলচ্চিত্রের জন্য একটা প্রাণ, এবং হুমায়ুন আহমেদের চলচ্চিত্রে তো সেটি একটা প্রাণ ভোমরা হিসেবেই কাজ করে। আমরা একটু অবশ্যই। অভিজ্ঞতাটা জানবো সেটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটু বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নওমি, আপনার কাছ থেকে গানের অভিজ্ঞতা জানতে চাই। ইতিমধ্যে 3-4 দিন আগে বোধহয় গানটা Release ইউটিউবেও হয়েছে, আমরা YouTube। দেখছি একটা টিজার দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইউটিউবের কৃষ্ণপক্ষের যে অফিসিয়াল চ্যানেলটা আছে ওখানে রিলিজ হয়েছে, এবং ইটস বিন অনলি 3 ডেজ। এবং ভাইয়া কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা আশাহতর খবর আমরা শুনলাম যে অদল বদল ছবি রিলিজ হচ্ছে, কিন্তু দর্শকদেরকে একটা ইনফরমেশন দিতে যাই, যেটা হচ্ছে যেহেতু আমি গান করি, আমার কাছে যেটা মনে হয় যে কোনো ছবি রিলিজ হওয়ার আগে 3 দিনে আমার গানটা অলরেডি 1.5 লাখ ক্রস করে গিয়েছে। এবং গত পরশুদিন রাতে বৃষ্টি হচ্ছিল, এবং আমি আমার ফেসবুকে যখন স্ক্রল ডাউন করছিলাম তখন দেখছিলাম যে সবাই এই গানটা নিয়ে খুব কথা বলছে, এবং তারপর আমি বুঝতে পারলাম যে আসলেই দর্শকদের অনেক নাড়া দিয়েছে, যার কারণে কিন্তু 3 দিনের 1.5 লাখ ইটস হিউজ। এটা কিন্তু কমার্শিয়াল গানও যখন আমরা করি, ছবির বাইরে যদি বলি যে খুব কমার্শিয়াল গান যখন বানানো হয়, 3 দিনে এত ভিউজ ক্রস করা কিন্তু ইটস হিউজ। এই গানটি করার ক্ষেত্রে, কারণ আমি যতটুকু দেখেছি এসআই টুটুলের সঙ্গে কাজ করতে হয়েছে, সেই অভিজ্ঞতাটি কেমন ছিল? কারণ টুটুলও কিন্তু স্যারের সঙ্গে শেষের দিকে অনেকগুলি কাজ করেছে এবং খুব পছন্দ করতেন স্যার তাকে। আমার কাজ করা হয়েছে এর আগে টুটুল ভাইয়ের সাথে বেশ কিছু গানে, ওনার সোলো অ্যালবামে, বাট এই গানটার কথা যখন আমাকে বলা হলো যে হুমায়ুন আহমেদ স্যারের একটা মুভির জন্য গান করতে হবে তোমাকে, তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস আ ব্লেসিং। কারণ আমি একজন শিল্পী হিসেবে আমার, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা খুঁজছিলাম, যেটা নিয়ে আমি গর্ব করে বলতে পারবো। সো আমার মনে হয় যে কাজটা আমি করতে পেরেছি, এবং আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন টুটুল ভাইয়া, এবং যিনি কম্পোজার ছিলেন জেকে ভাইয়া প্রচণ্ডভাবে সাহায্য করেছেন, যার কারণে কিন্তু গানটা বেরিয়ে এসেছে। আর শাওন আপু অসাধারণ গেয়েছেন। আমি যখন গানটা প্রথমে আমাকে দেয়া হলো, গানটা আগে রেকর্ডেড একটা গান, যে এটা তোমাকে গেতে হবে, তখন আমার কাছে মনে হচ্ছে ইটস অ্যান অনার ফর মি। রিয়াজ ভাই, আপনার কাছে আসি যে কৃষ্ণপক্ষ নিয়ে মানুষের অনেক প্রত্যাশা আছে, কিন্তু প্রত্যাশার কথাটা জানার আগে আপনার এই যে মুক্তি পাচ্ছে, এবং একটা বিষয়ে আপনি এনেছেন যে কলকাতার 2টো ছবি একই সঙ্গে মুক্তি পাচ্ছে, আমরা কিন্তু অনেক ছবির ক্ষেত্রেই দেখি যে আরো কিছু বাস্তবতার কারণে অনেক সময় পাইরেসির শিকার হয়, সেগুলির আশঙ্কা কেমন আছে? যেটা আমি আশঙ্কা না, আমি আপনাকে বলতে পারি যে যদি খুব কড়া নজর না রাখা হয়, বিকজ আমি আপনার এই প্রোগ্রাম দিয়ে র্যাবের বর্তমান মহাপরিচালক বেনজির ভাইকে বলতে চাই যে এই ছবিটার ক্ষেত্রে উনি কিছুদিন আগে পাইরেসির জন্য এফডিসিতে গিয়েছিলেন, ওখানে আমাদের শিল্পীদের সাথে। দ্যাটস এ ভেরি নাইস থিং। সো কৃষ্ণপক্ষের 3 দিনের মধ্যে আপনি সিডি দোকানে পেয়ে যেতে পারেন, বিকজ একটা আমি যেটা বলছিলাম যে ভালো ছবিগুলোকে ধ্বংস করার জন্য, ভালো ছবিগুলোর পেছনে ষড়যন্ত্র করার জন্য একটা গোষ্ঠী খুব সক্রিয়। এখন 3 দিনের মাথায় যদি কৃষ্ণপক্ষের সিডি আপনি সিডির দোকানে পেয়ে যান, আপনি তো সেকেন্ড উইক আর হলে গেলেন না, এই ছবিটা কিল্ড হয়ে গেল এখানেই। হল রিপোর্ট কি, ছবিটা চলে নাই।
কিন্তু সিডির মাধ্যমে লাখ লাখ লোক, কোটি কোটি লোক কিন্তু ছবি দেখছে, বাট প্রযোজক কিন্তু একটা রিপোর্ট পাচ্ছে বা বক্স অফিস রিপোর্ট হচ্ছে ছবিটা চলে নাই। সো কৃষ্ণপক্ষের ছবিটা যেন সিডি না হয়, পাইরেসি না হয়, সেটার জন্য কিন্তু আপনার আমাদের যারা গভর্নমেন্ট এজেন্সি আছে তাদেরকে খুব স্ট্রং একটা ভূমিকা রাখতে হবে, কারণ এটার অনেক বিগ একটা পসিবিলিটি আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে মনে হয় যে রয়ে গেছে। আমরা আশা করি যে এই ধরনের পাইরেসি যাতে না হয়, যে কোনো চলচ্চিত্রের জন্যই আসলে এটা প্রায় মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়। আমরা দেখেছি, আমরা আগে অনেক অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। রিয়াজ, এমনিতে কাজ করার ক্ষেত্রে দর্শকদের প্রত্যাশার যদি একটু বলেন যে কতটুকু পূরণ হবে? আসলে আমি আমার নিজেরটা বলতে পারি, আমার কাছে মনে হয় যে কৃষ্ণপক্ষের সবাই এত ভালো অভিনয় করেছে, এত ভালো কাজ করেছে, সবচেয়ে বাজে কাজটা আমি করেছি। আমি আসলে চেষ্টা করেছি, আর আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি, বাট সামহাও আরো ভালো করতে পারলে আরো ভালো হতো। দর্শকের প্রত্যাশা আসলে, আমার একটা গান ছিল যে ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায়, কিছুতেই ভরে না যে মন। সো দর্শকের মন আমরা কখনোই ভরাতে পারবো না, অ্যাটলিস্ট আমিও আমার কাজ দিয়ে ভরাতে পারবো না। সে কারণে জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব এর থেকেও ভালো কাজ আগামী দিনে যেন করতে পারি। তারপরেও কৃষ্ণপক্ষ আমার ধারণা, আমি সবসময় বলি, এটি একটি সংলাপের ছবি, এটি একটি আনন্দের ছবি, এটি একটি কান্নার ছবি। মানুষজন যে অনেক দিন হলে যে আনন্দের কান্নাটা বা কষ্টের কান্নাটা যারা কাঁদতে পারছে না, যারা হাসতে পারছে না, কৃষ্ণপক্ষ দেখলে তারা হাসবে এবং কাঁদবে একই সাথে। পরিবারের সবাইকে, যেটি আপনি আসার সময় অভিজ্ঞতা শোনাচ্ছিলেন যে আমাদের চালক তিনি বলছিলেন যে পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন না এমন একটা ছবি। এক্স্যাক্টলি, কৃষ্ণপক্ষ ঠিক পরিবারের সবাইকে নিয়ে, বাবা মা ভাই বোনকে নিয়ে দেখার মতো একটি ছবি, যে বিগত দিনে অনেকে ভয় পেয়েছে যে পরিবার নিয়ে হলে গেলে কি না কি জানি দেখতে হয়। কৃষ্ণপক্ষ দেখতে গিয়ে সে ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতির মুখে কোনো পরিবারকে পড়তে হবে না, আমি এটুকু বলতে পারি। শাওন, আপনার কাছে আসি। এই প্রশ্নটি আমার বলা যায় যে একদম ক্লিশে প্রশ্ন, কিন্তু তারপরেও যে একটু দূর থেকেই বলতে হবে যে কেন ছবিটি দেখতে যাবে আপনি নির্মাতা হিসেবে না, যেহেতু ইতিমধ্যেই আপনি ছবিটি দেখেছেন, আমরা কি কারণে ইন্সপায়ার্ড হব যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তাড়াতাড়ি দেখতে যাই? একজন দর্শক প্রথমেই দেখতে যাবেন চমৎকার কাহিনীর কারণে। কৃষ্ণপক্ষের সম্পদ এই ছবিটির কাহিনী। শুধু সাহিত্য নির্ভর ছবির কথা বলবো না, সাহিত্যের অনেকগুলো ভাগ থাকে। এই কৃষ্ণপক্ষ দেখলে দর্শকের প্রথমেই মনে হবে, একটি ছেলের মনে হবে তার বোনটির কথা। তার বোনটি যদি তার পাশে থাকে তাও তার কথা তার মনে হবে, তার বোনটি যদি তার থেকে দূরে থাকে তাহলে আমার ধারণা একটি সাধারণ দৃশ্য তার চোখে পানি আসবে। কারণ এখানে মুহিব এবং মুহিবের বোনের এত চমৎকার কিছু মোমেন্টস আসলে দেখানো হয়েছে। এছাড়া দেখতে যাবে এই মুহিবের মতো, এই যে রিয়াজ ভাই যে চরিত্রটা করেছে, আমাদের আশেপাশে এরকম চরিত্র অহরহই দেখা যায়। বাংলাদেশের একটি কিছুটা মিল আছে, একটু হিমুর চলাফেরার সাথে মিল আছে মুহিবের চলাফেরায়। মুহিবও হলুদ পাঞ্জাবি পরে বিয়ে করতে যায়, উপন্যাসে তাই আছে। তো যেসব ছেলেরা আসলে একটু আলাভোলা টাইপের, যারা মনে করে যে হ্যাঁ আমার জীবনে একটি প্রেমের স্পর্শ আমার জীবনটাকে বদলে দিতে পারে, তো অরুর ভালোবাসার স্পর্শে মুহিব বদলে যেতে চেষ্টা করে। এই প্রেমিক পুরুষেরা যারা বা প্রেমিকারা, তারা ছবি দেখতে যাবে একটি চমৎকার ভালোবাসার রসায়ন দেখতে, গান দেখতে যাবে, এবং সর্বোপরি পুরো পরিবারকে নিয়ে দেখার মতো ছবি যদি বলি, তার পাশাপাশি আরেকটা কথা বলবো যে ইমোশনাল একটা দৃশ্য দেখে আমরা যখন বাসায় থাকি তখন আমাদের কি হয়, অন্য অনেকগুলো কাজে মন দিতে হয়, আমরা ইমোশনাল দৃশ্যগুলো আমরা আসলে ঠিকমতো দেখতে পারি না। আমি নিশ্চিত যে কৃষ্ণপক্ষ দেখে শেষ করে হল থেকে মানুষ আসলে চোখে পানি নিয়েই বেরিয়ে আসবে। এই শেষের বিষয়টি জরুরি যে আমরা আসলে সিনেমা এক্সপিরিয়েন্স এবং টেলিভিশনে একই ছবি দেখা, এই দুটোর ভিতরে পার্থক্য আছে। ফলে ওই জায়গাটিতে মানুষকে নিয়ে যাওয়া, বেশি বেশি নিয়ে যাওয়া, সেটা আমরাও চাই যে যাতে মানুষ অনেক বেশি হলে গিয়ে সিনেমা দেখে, তাহলেই সিনেমার হয়তো পরিপূর্ণ দর্শক তৃপ্তির যেটি আছে সেটি পাওয়া সম্ভব। এটা দর্শককেও বুঝতে হবে কিছুটা। হ্যাঁ, তা তো অবশ্যই। দর্শকরা আমরা মনে করি যে তারা বুঝেই হলে যাবেন। শাওন, আপনাকে অনেক ধন্যবাদ। রিয়াজ ভাই, আপনাকেও ধন্যবাদ। নাওমি, আপনিও সময় করে আমাদের কাছে এসেছেন, এবং আমরা আশা করি যে কালকে থেকে আপনাদের বিজয় করতে উঠবে এবং কৃষ্ণপক্ষ মানুষের পছন্দের একটি চলচ্চিত্রে পরিণত হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার। ভালো থাকবেন।